দেশে লোডশেডিংয়ের কারণ তীব্র গ্যাস সংকট। সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় বাড়ছে ভোগান্তি, আমদানি নির্ভরতাই ঝুঁকিতে ফেলেছে বলছেন বিশেষজ্ঞরা। এবং কমলার সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্ক নয়, সাফ জানালেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম বাকযুদ্ধে নিজেকে বিজয়ী দাবি। হ্যারিসের তহবিলে একদিনে জমা $47 মিলিয়ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। রক্ষণাবেক্ষণ শেষে 3.5 মাসেও সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় তীব্র সংকটে জ্বালানি খাত। গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা, 31 বিদ্যুৎ কেন্দ্র। নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানায়ও। বিশেষজ্ঞরা মনে করেন নিজস্ব উৎসে জোর না দিয়ে আমদানি নির্ভরতা ভয়াবহ ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় এলাকা, যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। গরমে হাঁসফাঁস অবস্থা, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতীকী রূপ। 4টা পাম্প ঘুরে আসছে এখানে, একটা পাম্পে কমপক্ষে 1.5 থেকে 200 গাড়ি আছে। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য। প্রত্যেকটা গাড়ি যদি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে যদি আমরা গ্যাস নেই, তাহলে আমরা ডিউটি কখন করবো? পেশেন্ট নাই 100, 120, 30, আগে ছিল 180, 200 পেশেন্ট ছিল। যেই গ্যাস পাবো সর্বোচ্চ 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চলবে, আবার গ্যাসের সিরিয়াল। আমরা গাড়ির জামাটা উঠাইতে পারি না, নিজের বেতন তো দূরের কথা। কেবল যানবাহনই নয়, অন্যান্য খাতেও সংকট তীব্র। চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায়। এতে দেশে বর্তমানে 6 সার কারখানার 3টিরই উৎপাদন বন্ধ। একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও। বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিংয়ের অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র 38% মতো। ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ 31 বিদ্যুৎ কেন্দ্র। একই চিত্র শিল্প কারখানাতেও। গ্যাসের অভাবে ধুঁকছে রপ্তানিমুখী খাত, অস্বাভাবিক হারে কমছে উৎপাদন। 30 থেকে 40% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদা মাফিক হয় না। সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে 2500 থেকে 2700 মিলিয়ন ঘনফুটের ঘরে। রক্ষণাবেক্ষণের কারণে 3.5 মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল, যে কারণে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় 300 মিলিয়ন ঘনফুট কম গ্যাস, যা তীব্র করছে সংকট। পেট্রোবাংলা জানাচ্ছে আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করেন দেশে উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিটা থাকে না, বা ওই ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই, না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট। গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না। কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে, তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না। এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ, এমনটি মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় গতকাল রাতে শহরের আরাবপুর জামতলা এলাকায় নায়েব আলীর বাসায় যৌথ অভিযান চালায় যৌথ বাহিনী। জেলা বিএনপির দলীয় কার্যালয় ও সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার 2 মামলার প্রধান আসামি সাবেক এই এমপি। রাতেই ওই 2 মামলায় গ্রেফতার দেখিয়ে নায়েব আলীকে সদর থানায় সোপর্দ করে র্যাব। পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারের সম্ভাবনা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তা কাজে লাগছে না। অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে, তেমনি কন্টেইনার পরিবহনের অনুমতি পেয়েছে অন্তত 12টি প্রতিষ্ঠান।
তারপরও এ রুটে কন্টেইনার পরিবহন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাখাওয়াত ত্রিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল 20 দিনের বেশি। এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি যেমন রাস্তায় আটকা পড়েছিল, তেমনি বিপর্যয় নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি। ল্যান্ডড পদ্ধতিটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে এই পানগাঁও টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে। তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে, আমার যদি রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো সময়। তো এইটার ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় 2013 সালে। এর মধ্যে 2017-18 অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় 20,000-এর ঘরে, আর 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,771 টিওস কন্টেনার পরিবহন হয়। 2023-24 অর্থ বছরে রহস্যজনক কারণে কন্টেনার পরিবহন নেমে আসে 10,240-এ। এই রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি। তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনবিআর থেকে ওই পারমিশনও নিয়েছিলাম যে বন্দর থেকে ডেলিভারি নিতে না পারলে তারা যদি আগ্রহ প্রকাশ করে পানগাঁও থেকেও ডেলিভারি নিতে পারবে। আমদানি রপ্তানিকারকদের মধ্যে সে ধরনের তেমন উল্লেখযোগ্য আগ্রহ আমরা দেখিনি। এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কিভাবে ব্যবসায়ীদেরকে আগ্রহী করা যায়, এই পানগাঁওটাকে যেন ফুললি ইউজ করে। এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানে 60টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। তবে গত কয়েক বছর কন্টেনারবাহী 2টি জাহাজ দুর্ঘটনার শিকার হওয়ায় পণ্য পরিবহনে উৎসাহ কমছে ব্যবসায়ীদের। যেই পরিমাণ বার্ডসগুলো আমাদের এখানে আছে সেগুলোও কিন্তু কমপ্লায়েন্ট না। অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখেছি, জাহাজ ডুবে গেছে, জাহাজ থেকে কন্টেনার পড়ে গেছে। কস্ট রিলেটেড ইস্যু, ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যে চ্যালেঞ্জগুলো আছে, এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পানগাঁওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না, একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না। চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। সেই হিসেবে 12টি প্রতিষ্ঠানের জাহাজগুলো পুরোদমে কন্টেনার পরিবহন শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চাপ অর্ধেকে নেমে আসবে। বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায় প্রতিদিন যেসব পণ্যবাহী কন্টেনার আসা যাওয়া করে তার 97% সম্পন্ন হয় সড়কপথে, 2% রেলপথ। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথকে। 1%-এরও কম কন্টেনার পরিবহন হয় এই নৌপথে। কিন্তু সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাজারে ইলিশ মাছের সরবরাহ যেমন বেড়েছে তেমনি বেড়েছে চাহিদাও। এর মাঝেও কমেনি দাম, বরং আগের সপ্তাহের তুলনায় ঊর্ধ্বমুখী। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধরা হয় ইলিশের ভরা মৌসুম এবং এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ বেড়ে থাকে। যেমনটি আমরা রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে দেখতে পাচ্ছি, ব্যাপক পরিমাণ ইলিশ কিন্তু বাজারে আসছে। একই সাথে ইলিশের সরবরাহ যেমন বেড়েছে সাধারণ মানুষের ইলিশের প্রতি প্রবণতা, অর্থাৎ ইলিশের চাহিদা বেড়েছে। আমরা রাজধানীর বাজারগুলোতে এসে দেখছি অন্যান্য মাছের দোকানের তুলনায় ইলিশ মাছের দোকানগুলোতে সাধারণ মানুষ দাম জিজ্ঞেস করছেন, ইলিশ মাছ কেনার জন্য চেষ্টা করছেন। তবে দাম কিন্তু একেবারে হাতের নাগালের ভেতর নেই, কেননা বড় আকারের ইলিশগুলো বর্তমানে কারওয়ান বাজারে আমরা যে দেখতে পাচ্ছি, আজকের বাজারে অন্তত 2000 থেকে 2200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেগুলো 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ। এবং 1 কেজির আশেপাশে যেসব ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে অন্তত 1600 থেকে 1700 টাকায়। এবং কোনো কোনো ক্ষেত্রে একটু বড় আকারের যেগুলো 1 কেজি 300 গ্রাম, সেগুলো বিক্রি হচ্ছে অন্তত 1800 টাকা কেজিতে। গত সপ্তাহে এই দামটা অন্তত 100 টাকা কম ছিল, সেটি কিন্তু এই সপ্তাহে এসে আবার একটু বেড়েছে। বিক্রেতারা যেটি বলছেন, অন্যান্য মাছের তুলনায় ইলিশের চাহিদা বেড়েছে এবং দামও তারা আসলে বেশি দিয়ে কিনছেন, সে কারণে বেশি দামে বিক্রি করছেন।
তবে সাধারণ ভোক্তারা যেটি বলছেন, অন্যান্য বছর যেরকম ইলিশের রপ্তানির কথা বলা হয়ে থাকে, এবছর শোনা যাচ্ছিল যে ইলিশের রপ্তানি বন্ধ এবং সে কারণে ইলিশের দামটা তারা কম হবে সেটি প্রত্যাশা করছিলেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু দাম তারা বাজারে এসে বেশি পাচ্ছেন। এবং সাধারণ ভোক্তারা যারা একদম নিম্ন আয়ের মানুষ, তাদের পক্ষে ইলিশটি কিনে খাওয়া অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। কেননা অন্তত 2000 টাকা যে ইলিশ বিক্রি হচ্ছে বড় আকারে, সেগুলো যখন একেবারে ছোট আকারের বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো কিনতে অন্তত 1000-1200 টাকা কেজিতে কেনা লাগছে। এবং আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে যেহেতু ইলিশের চাহিদা বেড়েছে, অন্যান্য মাছের চাহিদা সেই তুলনায় আর বাড়েনি, অর্থাৎ বিপরীতে মাছের চাহিদা কিন্তু কমেছে। রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য যেসব মাছ আছে সেগুলোর চাহিদা কমার বিপরীতে দাম বেড়েছে, সেটি কিন্তু ভোক্তারা বলছেন। তারা বলছেন যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য যে কোনো ধরনের মাছ কিনে খাওয়া এখন কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা আজকের বাজারে যে দেখতে পাচ্ছি, বড় আকারে রুই 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই সাথে অন্যান্য যেসব মাছ রয়েছে সেসব মাছও অনেকাংশে 300 টাকার নিচে তেমন কোনো ধরনের মাছ পাওয়া যাচ্ছে না। চিংড়ি মাছ কিন্তু অন্তত 600 থেকে 700 টাকা ছোট আকারের চিংড়িও কিন্তু গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে ইলিশের মাছের সবশেষ খবর ছিল আমার কাছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। মাদারীপুরে সরকারি এতিমখানায় শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। কাগজে কলমে প্রতিষ্ঠানে 60 জন শিক্ষার্থী ভর্তি থাকলেও বাস্তবে নেই অর্ধেক শিশুও। তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত 4 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দেয়ায় আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একে একে বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশু থাকার জন্য মাদারীপুরের মধ্য খাগড়ি এলাকায় গড়ে ওঠে সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে আছে মাত্র 27 জন। মা বাবা হারা এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংস সহ প্রতিদিন আমিষ খাবার বরাদ্দ দেয় সরকার, কিন্তু ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকলেও ভালো খাবার জোটে না অসহায়দের। অভিযোগ উঠেছে পচা ও নিম্নমানের খাবার সরবরাহের। এছাড়া নতুন পোশাক বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। এ নিয়ে অভিযোগ জানালে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিশুদের। আগের বড়রা থাকলে সবকিছু পাইতাম, এখন আমরা ঠিকভাবে ওইগুলো পাই না। এই জায়গায় আমাদের অফিসে অনেক সিন্ডিকেট চলে। চাইতে গেলে আমাদের উপর অনেক অত্যাচার করে মারে। গত 15 বছর ধরে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার এই প্রতিষ্ঠানের খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে আসছে। তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের প্রধান উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী উপতত্ত্বাবধায়ক হাবিবুর রহমান, শিক্ষক ফজলুল হক এবং কম্পিউটার অপারেটর আকি খান এতিমদের অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। ভালো প্যান্ট শার্টও দেয় না, স্যান্ডেল লুঙ্গি একটা দিলে একটা দিতে চায় না। বেশির যদি সিরা দাও তারা বলে বাড়িতে টাকায় না কিনে লইতে। কারা না পরিষ্কার করলে যে পিড়ায় চাইতে বাথরুম দেওয়া লাগে। এ বিষয়ে ঠিকাদাররা কথা বলতে না চাইলেও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এখানে কোনো দুর্নীতি, কোনো অকারেন্স, ওদের সাথে খারাপ আচরণ, ওদের মারা ধরা এরকম কোনো কাজে ভাই আমি নেই। আমরা যেই পোস্টে কর্মরত আছি সেইভাবে জিনিসগুলো বিতরণ হয়। নিজের আঙিনা পরিষ্কার রাখা, এইটুকু আমার কাছে মনে হয়েছে যৌক্তিক। এইটা হচ্ছে আমরা বলি তোমাদের মাঠ তোমরা পরিষ্কার রাখবে, তোমাদের আঙিনা তোমরা পরিষ্কার রাখবে, কিন্তু এর জন্য কোনো শারীরিক মানসিক নির্যাতন করা হয় না। এরই মধ্যে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। মাদারীপুর সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদপ্তরের অধীনে 11 জন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক রয়েছেন। মা বাবা হারা অসহায় শিশুগুলো একটু ভালো থাকার আশায় ভর্তি হয়েছিল সরকারি এই প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে তাদের প্রতি অমানসিক নির্যাতন করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে অনিয়ম যেন এখন পরিণত হয়েছে নিয়মে। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের। শহরের ৭০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে ১৫টি বড় রাস্তার অন্তত ২৫ কিলোমিটার অংশের। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। শিগগিরই সংস্কারের দাবি পৌরবাসীর। সড়কে ছোট বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। কাদা পানিতে বেড়েছে চলাচলে ভোগান্তি। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের। শহরের ৭০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে ১৫টি বড় রাস্তার অন্তত ২৫ কিলোমিটার অংশের। এলাকাবাসী জানান, ড্রেন ও জলাশয় ভরাট হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না। প্রতিদিন হালকা ও ভারী যান চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি। পৌরবাসীর সঙ্গে ভোগান্তিতে আছেন সদর উপজেলার অন্তত ৮টি ইউনিয়নের বাসিন্দারাও। মাঝে মাঝে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, এই ভাঙাচুরার জন্য জনগণ যাইতে পারে না। মাঠের ভিতরে পানি জমে থাকে, এই পানিগুলো বের হওয়ার কোনো স্কোপ নাই। গুরুত্বপূর্ণ স্থান এটা, তাই সেখানে একটা বৃষ্টি হলে কি পানি জমা হয়ে যায়। এই সড়কটি যদি দ্রুত গতিতে নির্মাণ করে তাহলে এই 5টি ইউনিয়নের মানুষ যাতায়াত করতে সুবিধাজনক হবে। আর্থিক সংকটের অজুহাত পৌর কর্তৃপক্ষের। প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রজেক্টের মাধ্যমে এটা করার জন্য আমরা আশাবাদী এবং প্রজেক্ট হলে আমরা যত দ্রুত সম্ভব প্রজেক্ট পাস হলেই আমরা কাজ শুরু করব। শরীয়তপুর পৌরসভার তথ্য মতে জেলা শহরের মোট সড়কের দৈর্ঘ্য ১৯৪ কিলোমিটার। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র ১০ কিলোমিটার সড়কে। সময় সংবাদ, শরীয়তপুর। কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রস্তাব নাকচ করে দিয়ে এই রিপাবলিকান প্রার্থী বলেছেন, ভোটের আগে আর কোনো বিতর্ক নয়। মঙ্গলবারের বাকযুদ্ধে নিজেকে বিজয়ী দাবি করেন ট্রাম্প। এদিকে বিতর্কের পর একদিনে কমলার নির্বাচনী তহবিলে জমা পড়েছে $4.70 কোটি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। চলতি সপ্তাহেই ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজ আয়োজিত ওই বিতর্ক দেখেছে প্রায় 7 কোটি মানুষ। মার্কিন গণমাধ্যম কামালাকে বিজয়ী ঘোষণা করলেও তা মানতে নারাজ ট্রাম্প। প্রথম বিতর্কের পর কামালার প্রচার শিবিরের পক্ষ থেকে আরও একটি বাকযুদ্ধের প্রস্তাব দেয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে। তবে ভোটের আগে কামালার সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি। এর আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও লেখেন একই কথা। জনসভায় কামালাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাকে অযোগ্য দাবি করেন ট্রাম্প। বলেন, লড়াইয়ে পরাজিতরাই আবার বিতর্কে আগ্রহী হয়ে থাকে। ট্রাম্পের এমন মন্তব্যে ভাইস প্রেসিডেন্ট পাল্টা জবাব দিয়ে বলেন, সাবেক এই প্রেসিডেন্ট ক্ষণে ক্ষণে তার মত পাল্টান। তার ভাষায়, মিথ্যে কথায় পটু ট্রাম্পের বিরুদ্ধে ব্যালটে রায় দেবে মার্কিন জনগণ। এদিকে বিতর্কে দারুণ নৈপুণ্য দেখিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন কামালা হ্যারিস। ডেমোক্র্যাটদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক উদ্দীপনা। এমনকি খোদ রিপাবলিকান প্রার্থীর ঘনিষ্ঠজনরাও স্বীকার করেছেন বিতর্কে জিতেছে কামালা। বিতর্কে জয়ী হওয়ার পর একদিনে তার নির্বাচনী তহবিলে জমা হয় $4.70 কোটি। বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারণায় কামালা ঘোষণা দেন, জয়ী হলে বার্ষিক $4 লাখ নিচে আয় করা পরিবারের জন্য কম ট্যাক্স এবং পরিবারের শিশুদের জন্য $6,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে। বৃহস্পতিবার কামালা হ্যারিস নর্থ ক্যারোলাইনায় তার নির্বাচনী প্রচারণা চালান। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদ। পাকিস্তানের চাইতে শক্তিশালী প্রতিপক্ষ হলেও ভারতের বিপক্ষেও তাদের মাটিতেই টেস্ট জয় সম্ভব, বিশ্বাস বিসিবি নির্বাচক হান্নান সরকারের। তবে সেজন্য মানসিকভাবে দৃঢ়তার পাশাপাশি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি। কারণ হান্নানের মতে বাংলাদেশ আর ভারত দু দলেরই বোলিং শক্তি প্রায় কাছাকাছি। ব্যাটিংয়ে অফ ফর্মে থাকা সাকিবের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসই প্রয়োজন, যা ভারতের মাটিতে হয়ে যাবে বলে মনে করেন হান্নান সরকার।
মিরপুরে ততক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্রিকেটারদের তারা, সবার মুখে স্বস্তির হাসি আরও একটা কারণে। ইনজুরিতে এক শরীফুল ছাড়া যে সবারই টিকিট মিলেছে চেন্নাই আর কানপুর টেস্টের। পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়ে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে বহু গুণ। তবে সাম্প্রতিক সময় ভারত আর পাকিস্তান যে একদল নয় সেটা মানছেন ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবাই। তবুও বিসিবির নির্বাচক হান্নান সরকারের কাছে জানতে চাওয়া, রাওয়ালপিন্ডিতে যে দিন বদলের স্বপ্ন দেখিয়েছেন টাইগাররা তা ধরে রেখে ভারতের বিপক্ষে কি টেস্ট জয় সম্ভব? আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ। ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে, সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। শরীফুলের ইনজুরিতে ঘোষিত স্কোয়াডে একজন লেফট আর্ম পেসারের অভাব ঠিকই বোধ করছেন হান্নান সরকার। তবে বোলিং ইউনিট নিয়ে তার ভাবনাটা ভিন্ন। ইনজুরির প্রবণতা থাকায় তাসকিনকে নিয়েও সতর্ক বোর্ড। এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কিভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। প্রত্যাশা আছে সাকিবকে নিয়েও, তবে সেটা ব্যাটিংয়ে। কলম্বোতে 2017 সালে শতকের পর 20 টেস্ট আর 7 বছরে 3 অঙ্কের সে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা হয়নি সাকিবের। হান্নানের বিশ্বাস এই টাইগার অলরাউন্ডারের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসেরই প্রয়োজন। ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনিককে নেয়ার। পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে। আমরা সোফার চিন্তা করি, এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। দুটো টেস্ট খেলতে আগামী রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে লোডশেডিং এর কারণ তীব্র গ্যাস সংকট। সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় বাড়ছে ভোগান্তি। আমদানি নির্ভরতায় ঝুঁকিতে ফেলেছে বলছেন বিশেষজ্ঞরা। এবং কমলার সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্ক নয়, সাফ জানালেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম বাকযুদ্ধে নিজেকে বিজয়ী দাবি। হ্যারিসের তহবিলে একদিনে জমা $47 মিলিয়ন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।